বিষয়ে একটু আলোচনা হবে। সলিনয়েড কি? এইটা একটা পরিবাহী তার যেটা তড়িৎ পরিবহন করে। সাধারণ একটা পরিবাহী তার যেটাকে এই যে এখানে যেরকম দেখানো আছে গোলভাবে লুপ করা হয়েছে, গোলভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং তার মধ্যে একটা কার্ডবোর্ড লাগিয়েছি। কার্ডবোর্ডটাতে কিছু ছবি আছে, সেই ছবিটা দেখানোর জন্য আমি কার্ডবোর্ডটা দিয়েছি, অন্য কোনো কারণ নয়। তাহলে একটা গোলভাবে বাঁকানো তড়িৎবাহী তার নিয়েছি, সেই তারেতে আমি তড়িৎ যুক্ত করছি। আমি সেই তারের একদিকে এই দিকে আমি ধরা যাক পজিটিভ তড়িৎ যুক্ত করলাম। এই যে লাল তারটা, এই লাল তারটা হচ্ছে পজিটিভ তড়িৎ এবং এইদিকে কালো তার যুক্ত করলাম, অর্থাৎ এইদিকে নেগেটিভ তড়িৎ যুক্ত করলাম। তাহলে হবে কি, এই দিক থেকে তড়িৎ পরিবহন যাবে এই দিকে, অর্থাৎ এইখান থেকে তড়িৎ গিয়ে এই নেগেটিভ এন্ডের দিকে, এই দিক থেকে এই দিকে তড়িৎ এই তারটার মধ্যে দিয়ে যাবে। এইখানে আমি একটা তীর চিহ্ন দিয়ে এই তড়িতের অভিমুখটাকে দেখাচ্ছি। এই তীর চিহ্নের অভিমুখে তড়িৎটা পরিবাহিত হবে। এখন যদি তড়িৎ পরিবহন হয় এর মধ্যে দিয়ে, তাহলে এই তড়িৎ পরিবাহীর চারপাশে, তারের চারপাশে যে বলরেখা তৈরি হবে, সেই বলরেখাগুলো কোন অভিমুখে তৈরি হবে সেটা দেখানোর জন্য আমি একটা দক্ষিণ হস্তের মডেল তৈরি করেছি। ডান হাত এই বৃদ্ধাঙ্গুলির দিকে যদি তড়িৎ পরিবহন করা হয়, তাহলে এই বাকি আঙুলগুলো তার চুম্বকের বলরেখার অভিমুখ দেখাবে। এখন এই দিক থেকে তড়িৎটা ওপরের দিকে উঠছে, তাহলে আমি এইখানে হাতটা রাখলাম বৃদ্ধাঙ্গুলিটা ওপরের দিকে রেখে, কারণ উপরের দিকে তড়িৎ উঠছে। তাহলে এই বাকি আঙুলগুলো কোন দিকে ঘুরছে দেখো, কোন দিকে নির্দেশ করছে, এই দিকে নির্দেশ করছে। এই যে এই দিকে বাকি আঙুলগুলো নির্দেশ করছে। কোন দিকে ঘুরছে বাকি আঙুলগুলো? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সুতরাং এখানে বলরেখাগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে থাকবে। কিন্তু এই দিকে তড়িৎটা যেহেতু নিচের দিকে নামছে, তাই বৃদ্ধাঙ্গুলিটাকে নিচে রেখে এটাকে মুষ্টিবদ্ধ করা হবে। এক্ষেত্রে বাকি আঙুলগুলো কোন দিকে নির্দেশ করছে দেখো, বৃদ্ধাঙ্গুলি নিচে রাখলে ঘড়ির কাঁটার দিকে নির্দেশ করছে বাকি আঙুলগুলো। সুতরাং এই দিকে বলরেখা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, যেরকম ছবিতে আঁকা আছে সেই রকমভাবে। তাহলে যেহেতু তড়িৎ পরিবহনটা এই দিক থেকে এই দিকে হচ্ছে, এই তীর চিহ্নের অভিমুখে এই দিক থেকে এই দিকে তড়িৎ পরিবহন হচ্ছে, সুতরাং এই দিকে ঘড়ির কাঁটার দিকে এবং এইদিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলরেখাগুলো অবস্থান করবে। বলরেখাগুলোর অর্থ কী? এইখানে যদি একটা চৌম্বক শলাকাকে নিয়ে আসি, সে এই বলরেখার অভিমুখে থাকবে। এখন যদি এই বিন্দুতে একটা চৌম্বক শলাকাকে নিয়ে আসি, এই বিন্দুতে কিন্তু দুটো বলরেখা আছে, দুটো পরিবাহী দুটো দিকের জন্য দুটো বলরেখা আছে। এই দিক থেকে একটা বলরেখা আসছে যে এই শলাকাটাকে এই দিকে অবস্থান রাখতে চাইবে, এইভাবে রাখতে চাইবে। আবার এই যে বলরেখা, এই দিকের বলরেখা যে নীল রেখা দিয়ে দেখানো হয়েছে, সেটা শলাকাকে এইভাবে রাখতে চাইবে। তাহলে আলটিমেট এই চুম্বকটা থাকবে কীভাবে? দুটোর মাঝামাঝি দিকে, দুটো বলরেখার দ্বারাই প্রভাবিত হয়ে তার মাঝামাঝি একটা দিকে এ অবস্থান করবে এইভাবে। অর্থাৎ এই মাঝখানে এই দুটো বলরেখার প্রভাবে চুম্বকটা কিন্তু এইভাবে সোজাভাবে থাকবে। এই দিকেও সেই একইভাবে একটা বলরেখা এই দিকে রাখতে চাইবে, আর একটা বলরেখাটাকে এটাকে এইভাবে রাখতে চাইবে, এইভাবে রাখতে চাইবে আর একটা বলরেখা। আলটিমেট থাকবে দুটোর মাঝামাঝি একটা জায়গায় এইভাবে সোজা হয়ে থাকবে, এইভাবে সোজা হয়ে শলাকাটা থাকবে। সুতরাং দেখা যাচ্ছে এই দুটো বলরেখা দিয়ে প্রভাবিত হয়ে মাঝখানে একটা জায়গাতে এই চৌম্বক শলাকা সোজাভাবে থাকবে, অর্থাৎ এখানে বলরেখাটা এরকম সোজা হয়ে যাবে। এইখানে যদি আমি একটা দণ্ডচুম্বককে রাখি, দেখা যাবে কিনা দণ্ডচুম্বকের চারপাশে বলরেখাগুলো যেভাবে থাকে, এখানে বলরেখাগুলো ঠিক সেইভাবে আছে, উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে গিয়ে প্রবেশ করছে দণ্ডচুম্বক, এবং দণ্ডচুম্বকের নিচে মধ্যে যেরকম বলরেখাগুলো সোজাভাবে থাকে, এখানেও সেই একইভাবে আছে। সুতরাং বলা যেতে পারে এইখানে একটা মেরু তৈরি হলো, অর্থাৎ এই যে পাকটা পরিবাহীর যে লুপটা, সেটা একটা মেরু তৈরি করলো, যার একদিকে উত্তর মেরু একদিকে দক্ষিণ মেরু আছে। এটা একটা ছোট্ট দণ্ডচুম্বকের মতোই কাজ করছে। তাহলে এই পরিবাহীটার কোন দিকে কোন মেরুটা তৈরি হলো? এই সাইডে, মানে আমার হাতের ভেতরের দিকে এই সাইডটায় তৈরি হলো
দক্ষিণ মেরু, কারণ এই দিকে বলরেখাগুলো ঢুকছে, আর এই সাইডটাতে উল্টো দিকটাতে তৈরি হলো উত্তর মেরু, কারণ এইখানে বলরেখাগুলো ওই দিক থেকে বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন করা হয় এই লুপের কোন দিকে উত্তর মেরু এবং কোন দিকে দক্ষিণ মেরু তৈরি হবে, তাহলে যেদিকে তড়িৎটা যাচ্ছে, তড়িৎটা তো এই দিকে যাচ্ছে, যদি ঘড়ির কাঁটার দিকে যায়, এই দিকে তড়িৎটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, তাহলে যেই দিক থেকে ঘড়ির কাঁটার দিকে যেতে দেখব সেই দিকে হবে দক্ষিণ মেরু। আর তার ঠিক উল্টো দিকটা যদি আমরা দেখি, এর উল্টো দিকে কি দেখব, যে এই দিকে কিন্তু তড়িৎটা যাচ্ছে এই দিক থেকে এই দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যেদিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎটা যেতে দেখব সেই দিকে হবে উত্তর মেরু। ঠিক আছে, তাহলে লুপের যেদিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎকে যেতে দেখব সেদিকটা হবে উত্তর মেরু, আর তার বিপরীত দিকে যেদিকে ঘড়ির কাঁটার দিকে যেতে দেখব সেদিকে হবে দক্ষিণ মেরু। ব্যাপারটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই ব্যাপারটা, এইটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ, এই দিকে তড়িৎ যাচ্ছে, তাহলে যেদিকে তড়িৎ যাচ্ছে সেই অভিমুখটাকে এই দিক থেকে দেখছি ঘড়ির কাঁটার দিকে। ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে যদি দেখি তাহলে সেটা হচ্ছে দক্ষিণ মেরু। আর উল্টো দিক থেকে দেখলে, আমি কিন্তু অভিমুখটা ঘোরাইনি, অভিমুখটা একই আছে, আগের মতোই আছে। উল্টো দিক থেকে দেখছি ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে ঘুরতে, তাহলে যেদিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে সেদিকে হবে উত্তর মেরু। এই জিনিসটাকে মনে রাখার জন্য আমরা এই ছবিটা আঁকি। এইদিকে একটা এস লিখেছি, এসের এইখানে এখানে তীর চিহ্ন দিয়েছি। এই তীর চিহ্নগুলোর অভিমুখ কোন দিকে, দেখো এই এসের তীর চিহ্নগুলোর অভিমুখ কিন্তু এই দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে হবে এস, অর্থাৎ সাউথ। আর এনের তীর চিহ্নের অভিমুখ কিন্তু এই দিকে, মানে এইখানে বা এইখানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু তীর চিহ্নের অভিমুখ। তার মানে এন অর্থাৎ নর্থে যদি পরিবহনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাহলে হবে উত্তর মেরু অর্থাৎ নর্থ, এবং যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে হবে দক্ষিণ মেরু বা সাউথ। তাহলে এখানে একটা লুপ নিয়েছিলাম, একটা পাক নিয়েছিলাম তারের, একটা পাক নিয়ে সেটাকে একটা দণ্ডচম্বকের মতো আচরণ করতে দেখলাম, যেখান থেকে বলরেখাগুলো নির্গত হয়ে দক্ষিণ মেরু থেকে ঢুকছে। তাহলে যদি পরপর অনেকগুলো পাক নেওয়া হয় তাহলে অনেকগুলো এরকম ছোটো ছোটো দণ্ডচম্বকের মতো তৈরি হবে, যেগুলো একসঙ্গে একটা শক্তিশালী চুম্বকক্ষেত্র তৈরি করতে পারবে। যদি এই একটা পাকের পরিবর্তে অনেকগুলো পাক নিই, তাহলে এইখানে সেরকম একটা ব্যবস্থা দেখিয়েছি, যেটাতে পরপর অনেকগুলো পাক নিয়েছি এবং প্রত্যেকটা পাকই এরকম দণ্ডচুম্বকের মতো আচরণ করবে তড়িৎ পরিবহন করলে, তাহলে একটা শক্তিশালী চুম্বকক্ষেত্র পেতে পারি। এই ব্যবস্থাটার নামই হচ্ছে সলিনয়েড। তাহলে সলিনয়েড কি? সলিনয়েড হচ্ছে কোনো একটা অন্তরিত তারকে, অন্তরিত তার মানে যেই তারে একটা অপরিবাহী পদার্থের কভার আছে, যেমন এখানে তামার ওপরে একটা প্লাস্টিকের কভার আছে, প্লাস্টিকের কভারের জন্য এইটা তড়িৎ পরিবহন করবে না প্লাস্টিকের কভারটা। এরকম অপরিবাহী পদার্থের যদি কভার দেওয়া থাকে সেটাকে বলে অন্তরক পদার্থ। এটা সুবিধা হচ্ছে এই পাকগুলোকে যদি এরকম ক্লোজ করে দিই তাও কিন্তু একটা পাক থেকে একটা পাকে সরাসরি তড়িৎ যাবে না, কারণ মাঝখানে প্লাস্টিক আছে। যদি শুধু তামার হতো তাহলে এরকম জড়িয়ে দিলে সেটা কিন্তু একটা পাক থেকে একটা পাক সরাসরি তড়িৎ চলে যেত, সেক্ষেত্রে পাকগুলো দেওয়ার কোনো মিনিং থাকতো না। সেই জন্য এই অন্তরক পদার্থটা দেওয়া হয়, যাতে জড়িয়ে গেলেও একটা পাক থেকে একটা পাকে সরাসরি তড়িৎ যেতে না পারে। তাহলে এই রকম অন্তরক পদার্থ দিয়ে তৈরি একটা তারে পরপর অনেকগুলো পাক দিয়ে যদি একটা এরকম চোঙ তৈরি করা হয়, যে একটা চোঙ তৈরি হয়েছে, সেই চোঙটার যে অক্ষ অর্থাৎ চোঙটার ঠিক মাঝখানে যদি একটা আমরা কোনো রেখা আঁকি, চোঙের ঠিক মাঝখানে এইভাবে যদি একটা রেখা আঁকি, সেটা হচ্ছে চোঙের অক্ষ। সেই অক্ষটা যেদিকে থাকে পাকগুলো তার সাথে অভিলম্বভাবে থাকে। অক্ষটা এইভাবে আছে আর এই পাকগুলো কীভাবে আছে, পাকগুলো এইভাবে আছে, এইভাবে এর সাথে আড়াআড়ি বা অভিলম্বভাবে। তাহলে একটা অন্তরক তার দিয়ে পরপর অনেকগুলো পাক দিয়ে যদি একটা চোঙ প্রস্তুত করা হয় এবং সেই চোঙের অক্ষটা যদি পাকগুলোর সাথে প্রতিটি পাকের সাথে অভিলম্বভাবে থাকে তাহলে সেই কুণ্ডলীটাকে বলা হয় সলিনয়েড। ঠিক আছে, তাহলে সলিনয়েড কি আমি আরেকবার বলছি। অন্তরিত তার দিয়ে পরপর অনেকগুলি পাক দিয়ে যদি কোনো চোঙ প্রস্তুত করা হয় এবং সেই চোঙের প্রতিটি পাক যদি অক্ষের সাথে অভিলম্বভাবে থাকে তাহলে সেই কুণ্ডলীকে বলা হয় সলিনয়েড।
সলিনয়েড দু রকম হয়, এইটা একটা সলিনয়েড আর এইখানে আরেকটা সলিনয়েড রাখলাম। দুটো সলিনয়েডের মধ্যে পার্থক্য কী সেটা আমি দেখে নেব। এইটা একটা সলিনয়েড, এই সলিনয়েডে আমি যদি এইখানে কোনো পজিটিভ তার যুক্ত করি, পজিটিভ মেরু এন্ড যুক্ত করি এখানে, তাহলে কি হবে, এই পজিটিভ এন্ড থেকে তড়িৎ এই সলিনয়েডের মধ্যে ঢুকবে, প্রবেশ করবে। এখান দিয়ে তড়িৎ সলিনয়েডে প্রবেশ করলে তড়িৎটা গিয়ে কোন দিকে ঘুরছে দেখো, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। এখান দিয়ে প্রবেশ করে সে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। যদি আমি এই সলিনয়েডেরই উল্টো দিকে তড়িৎ পাঠাই তাহলে সে একই ঘটনা দেখব, তড়িৎটা এসে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে বা ডান দিকে ঘুরছে। তাহলে তড়িতের অভিমুখ হচ্ছে ডানাবর্ত বা ডান দিকে বা দক্ষিণাবর্ত, দক্ষিণ দিকে ঘোরে বা ঘড়ির কাঁটার দিকে ঘোরে। কিন্তু যদি এই সলিনয়েডটা নিই, এইখানে পজিটিভ এন্ড যদি যুক্ত করি, এই সলিনয়েডটার এইদিকে একটা পজিটিভ এন্ড যদি যুক্ত করি, তাহলে এখান থেকে এই সলিনয়েড তড়িৎ ঢুকবে। তড়িৎ ঢুকে কিন্তু এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, দেখো তড়িৎটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে। এদিকেও তাই হবে, এদিকেও তড়িৎ যদি ঢোকানো হয় তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে। তাহলে এই সলিনয়েডের মধ্যে যে কোনো এন্ড দিয়ে যদি তড়িৎ প্রবেশ করানো হয় তাহলে সে ঘড়ির কাঁটার প্রবেশ করালে কোন দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। আর এই সলিনয়েডের যে কোনো এন্ড থেকে তড়িৎ ঢোকালে সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঢুকবে। এটাই দুটো সলিনয়েডের মধ্যে পার্থক্য। এখন যে কোনো একটা সলিনয়েড নিয়ে, এই একটা সলিনয়েডের একদিকে আমি পজিটিভ মেরু যুক্ত করেছি আর একদিকে আমি নেগেটিভ মেরু যুক্ত করেছি। তাহলে কি হবে, এদিকে পজিটিভ যুক্ত আছে, এদিকে নেগেটিভ যুক্ত আছে। তাহলে এইখান থেকে তড়িৎ ঢুকছে, ঢুকে গিয়ে কোন দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। এইখানে গিয়ে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে তড়িৎটা ঢুকে গিয়ে, কিন্তু এদিকে নেগেটিভ এন্ড যুক্ত আছে। তাহলে এইখানে তড়িৎ কিন্তু ঢুকছে না, বেরোচ্ছে। কোন দিকে বেরোচ্ছে দেখো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে বেরোচ্ছে। এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বেরোচ্ছে। তাহলে এই সলিনয়েডটা পজিটিভ এন্ডের সাপেক্ষে হচ্ছে ক্লকওয়াইজ, কিন্তু নেগেটিভ এন্ডের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ। পজিটিভ এন্ডের সাপেক্ষে এটা ডানাবর্ত বা দক্ষিণাবর্ত, আর নেগেটিভ এন্ডের সাপেক্ষে এটাই হয়ে যাচ্ছে বামাবর্ত বা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে সলিনয়েডের একটা সলিনয়েডকে দক্ষিণাবর্ত বলবো না ডানাবর্ত বলবো সেটা নির্ভর করছে পজিটিভ তড়িৎ কোন দিকে আছে, না নেগেটিভ তড়িৎ, পজিটিভ না নেগেটিভ কোন তড়িৎটা দেওয়া আছে তার উপর নির্ভর করছে। পজিটিভ এন্ডের সাপেক্ষে এই সলিনয়েডটা পজিটিভ এন্ডের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ বা বামাবর্তী, আর এই সলিনয়েডটা পজিটিভ এন্ডের সাপেক্ষে ডানাবর্তী বা দক্ষিণাবর্তী বা ক্লকওয়াইজ। এখান থেকে কি জানলাম, কোনো একটা সলিনয়েড, আরেকবার এই জিনিসটা দেখিয়ে দিই, কোনো একটা সলিনয়েড সে কিন্তু পজিটিভ এন্ডের সাপেক্ষে যদি ডানাবর্তী হয় তাহলে সে কিন্তু নেগেটিভ এন্ডের সাপেক্ষে বামাবর্তী হবে। পজিটিভ এন্ডের সাপেক্ষে সে যদি ক্লকওয়াইজ হয়, নেগেটিভ এন্ডের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। কারণ নেগেটিভ এন্ডে তড়িৎটা বেরিয়ে আসছে, এই যে এখানে এই দিকে তড়িৎটা বেরিয়ে আসবে, এই যে এখানে তড়িৎটা বেরিয়ে আসবে, বেরিয়ে আসার সময় সে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। বেরিয়ে আসার সময় এখান থেকে যাচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে বেরিয়ে আসছে। আর এই দিকে ঢুকছে, ঢোকার সময় সে কিন্তু গিয়ে ঘড়ির কাঁটার দিকে ঘুরে ঢুকছে। তাহলে একই সলিনয়েড পজিটিভ এন্ডের সাপেক্ষে ক্লকওয়াইজ, আবার নেগেটিভ এন্ডের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ হয়। এখানে একটা সলিনয়েড নিয়েছি, এই সলিনয়েডে আমি বিভিন্ন জায়গাতে যে বলরেখাগুলো তৈরি হচ্ছে সেইগুলো আমি দেখিয়েছি এইভাবে। এই সলিনয়েডটাতে এই দিকে পজিটিভ এন্ডটা যুক্ত আছে, ধরে নিচ্ছি আমি এই দিকে পজিটিভ এন্ডটা যুক্ত আছে। তাহলে এইখানে যদি পজিটিভ এন্ড যুক্ত থাকে এখান থেকে তড়িৎটা প্রবেশ করছে, এবং যদি এইদিকে নেগেটিভ এন্ড যুক্ত থাকে তাহলে এখান থেকে তড়িৎটা নির্গত হচ্ছে। তাহলে এখানে তড়িৎটা যেহেতু নিচের দিকে নামছে, তাহলে এইখানে তড়িৎটা নিচের দিকে নামছে, তাহলে আমি এই হাতটা আমার দক্ষিণ হস্তকে
বৃদ্ধাঙ্গুলি নিচে রেখে, এইটা আমি দেখাচ্ছি, বৃদ্ধাঙ্গুলিকে নিচে রেখে দেখাচ্ছি। তাহলে বাকি আঙুলগুলো যেদিকে ঘুরছে, এই যে এইদিকে ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এই দিক থেকে তড়িৎটা নামছে এইদিকে। তাহলে বৃদ্ধাঙ্গুলি নিচে রাখলে বাকি আঙুলগুলো এই যে এইদিকে ক্লকওয়াইজ ঘুরছে, সুতরাং এইখানে বলরেখাটা ক্লকওয়াইজ থাকবে। আবার এই সলিনয়েডে এইখানটায় তড়িৎ, এই দিকটায় তড়িৎ উপরের দিকে উঠছে, এইখানে বৃদ্ধাঙ্গুলিটা উপরের দিকে রাখলাম, তাহলে এখানে দেখা যাচ্ছে যে অ্যান্টি ক্লকওয়াইজ বলরেখাগুলো থাকছে। তাহলে এরকম প্রত্যেকটা পাখি দেখা যাবে। এই যে এখানে তড়িৎটা নির্গত হয়েছে, বৃদ্ধাঙ্গুলি উপরে দিচ্ছে, এখানে বলরেখাগুলো অ্যান্টি ক্লকওয়াইজ হবে, আবার এই সাইডটা ক্লকওয়াইজ হবে। তাহলে এই প্রত্যেকটা এই সাইডগুলোতে, এই দিকের সাইডগুলোতে, এই সলিনয়েডের এই দিকের সাইডগুলোতে কিন্তু প্রত্যেকটাতেই কি অ্যান্টি ক্লকওয়াইজ বলরেখা দেখা যাবে, আর এই দিকের সাইডগুলোতে প্রত্যেকটাতেই ক্লকওয়াইজ বলরেখা দেখতে পাওয়া যাবে। তাহলে সমস্ত বলরেখাগুলো সংযুক্ত হয়ে যেই অবস্থাটা সৃষ্টি করবে, মনে হবে যেন এই দিক থেকে বলরেখাগুলো বাইরে দিয়ে যাচ্ছে, এই দিক থেকেও বলরেখাগুলো বাইরে দিয়ে যাচ্ছে, এই দিক থেকে বলরেখাগুলো নির্গত হয়ে এই দিকে গিয়ে ঢুকছে, এবং ভেতর দিকে এই অভিমুখে বলরেখাগুলো সব আছে। দেখো এইটার ক্ষেত্রেও তাই, এইটার ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা ক্ষেত্রেই বলরেখাগুলো এই দিক দিয়ে ঢুকছে এবং এই দিক দিয়ে বেরোচ্ছে। সমস্ত বলরেখাগুলো যুক্ত হয়ে এই পুরো জিনিসটাকে একটা তড়িৎ চুম্বকে পরিণত করবে, অর্থাৎ তড়িৎ চুম্বকের মতোই আচরণ করবে। এই দিকে বলরেখাগুলো এই দিক থেকে গিয়ে এই দিকে গিয়ে ঢুকছে, তাহলে এখান থেকে বলরেখা নির্গত হচ্ছে। তাহলে এখানে যে তড়িৎ চুম্বকটা হবে, যে তড়িৎ চুম্বকটা হবে এই দিক থেকে, যেহেতু বলরেখাগুলো নির্গত হচ্ছে, তাহলে এই দিকটাই হবে উত্তর মেরু, এবং এই দিকটা থেকে বলরেখাগুলো ঢুকছে, এই দিকটা হবে দক্ষিণ মেরু। এর মধ্যে যদি আমি কোনো লোহাকে প্রবেশ করাই, তাহলে সেই লোহাটাও চুম্বকে পরিণত হবে, যার এইটা হবে উত্তর মেরু, এইটা হবে দক্ষিণ মেরু, কারণ এই দিক থেকে বলরেখাগুলো বেরোচ্ছে। তাহলে এটা হবে উত্তর মেরু, এই দিকে বলরেখাগুলো ঢুকছে, তাহলে এটা হবে এদিকে দক্ষিণ মেরু হবে, এটা দক্ষিণ মেরু, এটা উত্তর মেরু হবে। এইভাবেই তড়িৎ চুম্বক তৈরি হয় সলিনয়েডের দ্বারা। যদি লোহাটা নাও থাকে, তাও এই সলিনয়েডটা চুম্বকের মতো আচরণ করবে। এর কাছে যদি অপর কোনো শলাকাকে নিয়ে আসা হয়, চুম্বক শলাকাকে নিয়ে আসা হয়, এইদিকে দক্ষিণ মেরু আকর্ষিত হবে এবং এইদিকে উত্তর মেরু আকর্ষিত হবে। এইভাবে সলিনয়েড চুম্বকে পরিণত হয়। এখন সলিনয়েডের যে চুম্বকের অভিমুখ, সেটা দুটো বিষয়ের উপর নির্ভর করে। তড়িৎ পরিবহনটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তার উপর নির্ভর করে, এবং আলটিমেট যে সলিনয়েডের পাকগুলো, সেইগুলো একটা পজিটিভ এন্ডের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ তার উপরে নির্ভর করছে। দুটো বিষয়ের উপর নির্ভর করে একটা সলিনয়েডের চুম্বকত্ব বা মেরু কোন দিকে হবে, সেটা দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে তড়িৎটা কোন দিকে যাচ্ছে, আর একটা হচ্ছে পাকগুলো কোন দিকে আছে। যাই হোক, একটা সলিনয়েডের আলটিমেট অভিমুখটা নির্ধারিত হয় একটা বিষয়ের উপর, সেটা হচ্ছে তড়িৎটা সেই দিক, এই দিকে উত্তর মেরু হবে না দক্ষিণ মেরু হবে, সেটা নির্ভর করছে এইখানে তড়িৎটা কোন দিকে ঘুরছে। যদি তড়িৎটা এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, তাহলে হবে এটা উত্তর মেরু, আর যদি ক্লকওয়াইজ ঘোরে তাহলে হবে দক্ষিণ মেরু। এটা সলিনয়েডের ক্ষেত্রে সবসময় সত্য।